রাহার ছোট মন বড্ড অস্থির আর ব্যাকুল। চঞ্চল মনটা ছন্নছাড়া হয়ে গিয়েছে। উদ্বেগে উৎকণ্ঠ ভাব তাকে বেসামাল করে দিচ্ছে। মনের আনাচে কানাচে শুধু বিহানবাই ঘুরে বেড়ায়। কি সাংঘাতিক বিরক্তিকর বিষয় যে লোকটাকে সে দেখতে পারে না, সারাক্ষণ তার উপর ছুরি ঘুরায়, নিজের মতামত জোর করে চাপিয়ে দেয়, ধমকায়, বকাবকি করে। সেই মানুষটাকে বারবার কেন মনে পড়ে তার? এই চিন্তা তাকে আরো ব্যাকুল করে দেয়। অসুস্থতার সেই ঘটনার 2 দিন পার হয়ে গিয়েছে। রাহা এখনো নির্বাক ভঙ্গিতে ভেবে চলে সেই অকাঙ্ক্ষিত আচমকা ঘটনার কথা, সেই শিউরে তোলা শীতল চুমুর কথা। তার এখনো বিশ্বাস হতে চায় না বিহানবাই তার কপালে চুমু দিয়েছে। ওই লোকটা কিন্তু কেন? লোকটা কি তাকে বড্ড আদুরে ভাবে বলেছিল, কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধর সোনা। কিছু বুঝতে পারে না মেয়েটা। সব কিছু এলোমেলো লাগে তার। নিজেকে আরো অস্থির লাগে সব কিছু ভাবতে গেলে। তাছাড়া ওই লোকটার সামনে গেলেও তো তার বুকটা ধুকবুক করে। অদ্ভুত একটা অনুভূতি তার হৃদয়ে আনাচে কানাচে ঘুরঘুর করে। হঠাৎ এসব কেন হচ্ছে তার সাথে? বোকা রাহা 2 দিন তাই বিহানবাই এর সামনাসামনি খুব একটা যায়নি। স্কুলে যেতে হয় না বিদায় বেশিরভাগ সময় ঘরের ভেতরই থাকে। উকিঝুঁকি মেরে যদি টের পায় বিহানবাই বাড়িতে নেই, তবেই সে বের হয়। এই 2 দিন সে খাবার টেবিলেও একসাথে খেতে বসেনি। তেমন বসলেও আগে আগে খাওয়া শেষ করে ঘরে চলে এসেছে, নয়তো মায়ের কাছে বায়না ধরেছে ঘরের ভেতর নিজ হাতে খাইয়ে দিতে। অবশ্য গম্ভীর লোকটা প্রতিবেলার ওষুধের খোঁজটাও নিজে এসে নিয়ে গিয়েছে। এই যে সকালেও মা তার ঘর পরিষ্কার করছিল আর সে শুয়ে শুয়ে সিরিজ দেখছিল কোনো একটা। এমন সময় কাঠখোট্টা বিহানবাই তার সদা সর্বদা রুক্ষ গম্ভীর মুখটা নিয়ে হাজির হয়েছেন। প্রস্থ বুকটা মেলে টান টান হয়ে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়ালেন ঘরের ভেতরে। মেজোমা সকালের ওষুধ খেয়েছে ও? গুরুগম্ভীর কণ্ঠে চমকে রাহা। ফোন রেখে সোজা হয়ে বসে, আর চোখে সরু নয়নে তাকায় বিহানবাইয়ের দিকে। মনে মনে ফুঁসতে থাকে, খাটাস ভদ্রলোক, চোখের সামনে বসে আছি, দেখতে পাচ্ছিস না আমাকে নিয়ে প্রশ্ন? আমি সামনে থাকতেও অন্যকে কেন জিজ্ঞেস করতে হবে? দানব কোথাকার! জাহানারা জবাব দিয়ে বললেন, এখনো খায়নি। তার নাকি 2 দিন ওষুধ খেয়েই পিত্তি জ্বলে গিয়েছে। এখন তুই দেখ 2টা দিয়ে কি করে খাওয়াতে হয়। এই বলে তিনি গটগট করে চলে গেলেন। এদিকে রাহা বোকার মতো ফেঁসে গেল। চোখ তুলে তাকিয়ে দেখল বিহানবাইয়ের তালগাছের মতো এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তা দেখে আবারও মাথা নুইয়ে নিল সে। বিহান নড়েচড়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল, বেলা 11টা বাজতে চলল, ওষুধ খাসনি কেন? রাহা জবাব দিল না। গুটিসুটি মেরে বিছানায় বসে রইল, মাথা নিচু করে, বুক ফুলিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে কঠিন স্বরে। এবার ধমকে উঠল বিহান, কি জিজ্ঞেস করেছি আমি, স্টুপিড? অমন শক্ত কণ্ঠে কেঁপে উঠল রাহা। বুকের ভেতরটা ভয়ে ধড়ফড় করতে লাগলো। মাথাটা আরো নুয়ে দিল। কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, ভুল হয়েছে, ওষুধ খাবি নাকি থাপ্পড়? রাহা মাথা নোয়া অবস্থায় সাহস করে একটু চোখ তুলে তাকালো। ওই লাল গরম বিহানবাইকে দেখেই আত্মা উড়ে যাওয়ার উপায় ছোট্ট রাহার। অভিমানী স্বরে তাই বলল, এভাবে বলছেন কেন? ভালো করেও তো বলতে পারেন বিহানবাই, আপনি সবসময় আমাকে ধমকান। ওষুধ খেতে আমার ভালো লাগে না। মুখ তেতো হয়ে যায়। রাহার মুখ কাঁদো কাঁদো হয়ে আছে। বিহান ধীরভাবে দাঁড়িয়ে রাহার ওই গুমড়ো মুখ দেখে নেয় ভালো করে। পর মুহূর্তে নিজেই এগিয়ে যায় সেন্টার টেবিল থেকে ওষুধ আর গ্লাস নিয়ে এগিয়ে আসে। কোনো কথা না বলে
ওগুলি ধরিয়ে দেয় রাহার হাতে। আহামদি রাহার চোখ ভর্তি পানি, যেন পলক পড়লেই তা গল গল করে গড়িয়ে পড়ে। এই মেয়েকে নিয়ে বিহানের বড্ড জ্বালা। মুখ থেকে কথা বের হওয়ার আগে দেখা যায় আহামদিটার চোখ উপচে পড়া পানি। কি মুসিবত! তপ্ত শ্বাস ফেলে বিহান বেশ শান্ত ভঙ্গিতে ইশারা করে বুঝালো খেতে। সামনে সিংহ দাঁড়িয়ে আছে শিকারী নজরে। এই মুহূর্তে কথা না শোনার কোনো উপায় আছে? রাহা মাথা নুয়ে ইচ্ছা না থাকা সত্ত্বেও 5টা ওষুধ এক এক করে গিলে নিল তিক্ত মুখে। ওষুধ খাওয়া শেষে বিহান নিজেই ওর থেকে গ্লাসটা নিয়ে রাখলো টেবিলের উপর। নির্বিকার ভঙ্গিতে পকেট থেকে একটা কুনাফা চকলেট বের করে রাহার হাতে গুজে দেয়। লম্বা চওড়া বিহানবাই বিছানায় বসা রাহার দিকে ঘাটটা খানিক নুয়ে হিস করে বলে, তাড়াতাড়ি বড় হয়ে যা, তাহলে আর ধমকাবো না। বরং বাকি কথা আর সম্পূর্ণ করল না বিহানবাই। এরপর হনহন করে সোজা বের হয়ে গিয়েছিল ঘর থেকে। কুনাফা চকলেট হাতে পেয়ে পেটুক রাহা বড্ড খুশি হলেও হতভম্বের মতো বসেছিল। নিচ থেকে বড় মার ডাক শোনা যাচ্ছে, ডিনারের জন্য ডাকছে। রাহা গুটিসুটি পায়ে এগিয়ে গেল নিচে। সবাই বসে আছে শুধু বিহানবাই ছাড়া। লোকটা এখনো আসেনি ভেবে রাহা তাড়াতাড়ি করে যেতে লাগলো। দ্রুত খেয়ে সবার আগে উঠে যাবে। তখনই পেছন থেকে শরীর কাটা দেওয়া ভারী সেই মোটা গলা শোনা গেল, আস্তে হাট, এখুনি পড়বি। মুহূর্তে রাহার পা থেমে গেল। ঘাড় বাঁকিয়ে দেখলো বিহানবাই রুক্ষ থমথমে মুখে এই কথা বলে তাকে আগাগোড়া তীক্ষ্ণ নজরে দেখে নিয়ে তাকে পাশ কাটিয়ে চলে গেল। ফুস করে নিঃশ্বাস ফেলল রাহা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখন এই দার্জেলের সামনে এক গাদা অস্বস্তি নিয়ে খেতে হবে। সবাই নীরবে খাচ্ছে। আরমান খান মেয়ের দিকে তাকিয়ে বলেন, আমার আম্মা, এখন আপনার শরীর ভালো? রাহা সবার আগে কেন যেন বিহানবাইয়ের দিকে তাকালো, অথচ লোকটা আপন মনে খাচ্ছে, যেন এসব বিষয় শোনার তার সময় নেই। রাহার গাল ফুলে গেল। চোখ সরিয়ে নিয়ে সে বাবার উদ্দেশ্যে বলল, ভালো আছি বাবা, এখন ঠিক আছে সব। সাদমান খান বললেন, সে ভালো কথা, কিন্তু আম্মা ওষুধগুলি আর মিস দিও না, ঠিক করে সময় মতো খাবে। রাহা আর চোখে আবারও তাকালো বিহানবাইয়ের দিকে। খাটাস লোকটা এখনো একবারও চোখ তুলে দেখলো না তাকে। ঠিক আছে, খাবো ছোট আব্বু, এবার থেকে সব ওষুধ নিয়ম করে খাবো। তোমাদের আর কাউকে বলতে হবে না, ধমকাতেও হবে না ওষুধ খাওয়া নিয়ে। কথাটা রাহা বিহানের দিকে সুচালো নজরে তাকিয়ে বলল। এবার বিহানও তাকালো তার দিকে। চোখাচোখি হলো দুজনের। খুব অল্প সময় একে অপরের দিকে তাকালো। বিষয়টা আবার পাশে বসা জিদান টের পেয়ে সামান্য কেসে উঠল। সঙ্গে সঙ্গে রাহা চোখ নামিয়ে নিল। গাল ভরে হেসে বলল, জিদান, আমাদের রাহা রানীর আবার স্বভাব ভালো আছে। বকে ফাতা করে ফেললো। একটু সামান্য আদর আর কুনাফা চকলেট দিলেই সব ভুলে যায়। জিদান ভাই ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো। চতুর বিহান বুঝলো সে যে রাহাকে কুনাফা দিয়েছে সেটা নিশ্চয়ই কোনোভাবে জানে বা দেখছে বজ্জাটা। তবে সে কথা বাড়ালো না, নিজের মতো খাওয়ায় ব্যস্ত থাকলো। রাহা অভিমানী চোখ আর গাল নিয়ে তাকালো বিহানবাইয়ের দিকে। সেদিকে তাকাই টেরার কণ্ঠে বলল, আমি এতটা সস্তা না ভাইয়া। বিহান কেবল চোখ ঘুরিয়ে তাকালো ফুলো গালে বসে থাকা রাহার মুখের দিকে। তার তীক্ষ্ণ নজর দেখে মেয়েটা মাথা নুয়ে ফেলল। বালাই সেটা, আমাদের রাহারানী সস্তা হতে যাবে কেন? সে দামি, ভীষণ দামি আমাদের সবার কাছে, তাছাড়া বিশেষ মানুষের কাছে আরো বেশি। জিদানের নজর পাশে বসা ভাইয়ের লাল রাগী মুখের দিকে পড়তেই ছেলেটার কথা লেগে এলো। বাকি কথা আর শেষ করতে পারল না চটপটে ছেলেটা।
ভীতু মুখে ঢোক গিলে হাসার চেষ্টা করলো। তাকিয়ে দেখলো বাড়ির সকলে কেমন করে তাকিয়ে আছে। বিষয়টা বুঝে দ্রুত কথা ঘুরালো। ওই আসলে আমি বলতে চাইছিলাম রাহার ভবিষ্যৎ স্বামীটা যে কোথায় পড়ে আছে কে জানে, তার কাছেও তো আমাদের রাহারানী বিশেষ দামি, তাই না মেজো আব্বু? আরমান খান হাসতে হাসতে জবাব দিলেন, তা তো হবেই, দেখতে হবে না কার মেয়ে। আমার একটা মাত্র আদুরে রাজকন্যা। জিদান ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে সেই সুযোগে বলল, হ্যাঁ সেটাই, আমাদের রাহারানীকে বিয়ে দিব দেখে শুনে খুঁজে টুজে, লাখে একটা হবে। কোনো গম্ভীর রাগী লোকের হাতে কোনোভাবে বোনকে দেওয়া সম্ভব নয়। দেখা যাবে রাগের চোটে আমার ভনুকে চটকে ভর্তা বানিয়ে ফেলবে। সবার হাসি শোনা গেল, শুধু বিহানি রাগে টকটকে হয়ে গেল। দাঁতে দাঁত কেটে রাগী চোখ পাকিয়ে বলল, আর একটা আজেবাজে কথা বললে বাড়ি থেকে বের করে দিব রাস্কেল। জিদান কাঁধ ঝাঁকিয়ে সম্মতি বুঝালো, তবে ভাইকে একটু জ্বালিয়ে মনে মনে শান্তিও পেল পাজি ছেলেটা। অপর পাশে বসা কমলিনী কপাল কুঁচে বিরক্তিতে সাথে বলল, সেটাই বেস্ট ডিসিশন হবে, তাহলে আমাদের কানগুলি বেঁচে যাবে বিহান ভাই। বিহান কোনো কথা বলল না। কমলিনী খেয়াল করলো ওর দিকে তাকালো না একবারও, কিন্তু জিদান বলল এবার, সাতচন্নি পেন্তি কোথাকার, দুদিন পর তোকেই বের করে দিব। থাকবি তো গিয়ে ওই শ্বশুর বাড়ি, তবুও মুখের ফটফট দেখো ছাগলির। কমলিনীর রাগ লাগলো, দাঁতে চেপে ক্ষীণ স্বরে বলল, যাব না, কোথাও যাব না, এখানে এই বাড়িতে থেকেই তোমার মাথা খাবো চিবিয়ে চিবিয়ে। ধ্যাত আইসে, আমার মাথা খুব দামি জিনিস, এটা যেন তেন লোককে দেওয়া যাবে না, যত্ন করে এটা বউয়ের জন্য তুলে রাখবো, ওটা বউয়ের খাবার, বউ আমার এসে তৃপ্তি নিয়ে মাথা খাবে। জিদানের কথায় রায়হান খান কেসে ওঠেন। তিনি বেশ ভালো করেই জানেন ওনার এই ছেলে একটু ফাজিল টাইপের। রসিকতা তার স্বভাব। আফসানা বেগম ওর কান ধরে বলে, মুখে লাগাম টেনে কথা বল ফাজিল ছেলে, নয়তো বউ এসে মাথা খাওয়ার জন্য তোর এই মাথাটাই না আমি না রাখি। জিদান চওড়া হাসি টেনে মধুর স্বরে বলল, আমার সম্মানিত আম্মাজান, আপনি একদম চিন্তা করবেন না, এই মাথাটা আমি আপনার জন্য যত্ন করে তুলে রাখব। আপনারা বউ শাশুড়ি যখন জর্গা করবেন এটা সযত্নে তুলে ধরব আপনাদের দুজনের মাঝে, তৃপ্তি নিয়ে বউ শাশুড়ি আমার মাথা খাবেন, কোনো সমস্যা নেই। এমনভাবে অভিনয় সুরে বলছে ছেলেটা যেন মজার কোনো কৌতূহল শোনাচ্ছে সকলকে। আফসানা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলেন, দেখছেন আপনার অসভ্য ছেলে কি বলছে এসব। সাদমান খান বলেন, আহা থাক না ভাবি, বাদ দাও, আর ও তো ভুল কিছু বলেনি, সত্যি তো বড় হয়েছে, বিয়ে শাদী তো দিতে হবে। আফসানা বেগম চুপ করে গেলেন, আর চোখ তুলে তাকিয়ে দেখলেন স্বামীর গম্ভীর চিন্তিত মুখ। আমার খাওয়া হয়ে গিয়েছে আম্মু, আর খাবো না। জাহানারা বেগম কিছু বলার আগে শক্ত কণ্ঠে গর্জে উঠে বিহান, প্লেটের ভাত শেষ না করে যেন ওটা না হয়। রাহার রাগ হলো, কিন্তু সেটা দমন করে ক্ষীণ স্বরে বলল, আমার পেট ভরে গিয়েছে, কোনো কথা শুনতে চাই না, চুপচাপ খাবার শেষ কর। রাহার মেজাজ খারাপ হলো, এই লোক সবসময় সব কিছুতে তাকে জোর করে। কি আশ্চর্য, বাড়ির কেউ কিছু বলেও না গন্ডারটাকে, জলহস্তি একটা, আমি আর খেতে। শ্যাট আপ স্টুপিড। বিহানের ধমকে কেঁপে উঠল রাহা, ভয় আরো জড়িয়ে ধরলো, মাথা নুয়ে রাখা চোখ দুটিও ভিজে আসতে চাইল রাক্ষসটার ধমকে। কাউকে কোনো কথা বলতে না দেখে অভিমানে গাল আরো ভরে এলো। এই গন্ডারটা কি সবার মাথা কিনে নিয়েছে? কেউ কিছু বলে না কেন এটাকে? রাহাকে মাথা নুয়ে চুপচাপ বসে থাকতে দেখে রায়হান খান বলেন, জোর করিস কেন ওকে বিহান? খেতে না চাইলে না খাক, ওর পেট নিশ্চয়ই ভরে গিয়েছে। বিহানের গলা একটুও নরম হলো না। নিজের গম্ভীর
ঠাঁর বজায় রেখে জবাব দিল, ও কোনো পাখির বাচ্চা নয় বাবা, যে খাবারে 2টা টোকা দিল আর অমনি ওর খাওয়া হয়ে গেল। জাহানারা বেগম বলেন, ভাইজান, ডক্টর বলেছেন ওর শরীর অনেক দুর্বল আর ঠিক করে খাওয়া দাওয়া করতে চায় না। দেখছেন শরীরের অবস্থা। মাথা নুয়ে চুপ করে থাকা রাহার দিকে তাকিয়ে বললেন রায়হান খান, ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে তো আম্মা, তোমার যেটা ভালো লাগে ওটা নাও। রাহা, এগুলি খেতে মন না চাইলে যা খেতে মন চায় মা চাচিকে বলো বানিয়ে দিবে। রাহার গাল দিয়ে আওয়াজ আসে না, চোখও তুলে না উপরে, সেভাবেই বলে, খাচ্ছি বড় আব্বা। আরমান খান পাশে বসা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, খেয়ে নাও মা, না খেলে শরীরটা আরো দুর্বল হয়ে যাবে। অভিমানী রাহা আর মুখ তুলে তাকালো না কারো দিকে। খেতে খেতে বিহান গাঢ় নয়নে সেসবই দেখলো। খাবার ফাঁকে রায়হান খান চোখ তুলে তাকালেন আরমান খানের দিকে। ভাইয়ের ইশারা বুঝে তিনি গলা খাড়িকে দিয়ে বললেন, তা বিহান বাবা মার বাড়িতে তো এবার বেশ কিছুদিন থাকবি হয়তো, তা বাড়িতে যখন আসিস একটু ব্যবসার দিকে কিছুদিন নজর দে, আমাদেরও তো একটু সাহায্য হয়। খেতে খেতেই জবাব দিল বিহান, দেখি তো কাল একবার আরদের অফিসটায় একটু ঘুরে আয় না, কাল একটা কাজ আছে, আমার ফ্রেন্ড শারহানের সাথে এক জায়গায় যেতে হবে। ঠিক আছে বাবা, তাহলে পরশুদিন আমাদের একটু সময় দিস। এই পর্যায়ে বিহান আর কথা বলল না। এসব ব্যবসা তার পছন্দ নয়, তা বাপ চাচা ভালো করে জানে, আর এটাও জানে তার বাপি যে চাচাকে দিয়ে এসব বলিয়েছে। এবার আস্তে ধীরে রায়হান খান বলেন, আমি একটা বিষয় জানাতে চাইছি সকলকে। বিষয়টা রুশমিকে নিয়ে। রুশমির আত্মা কেঁপে উঠল, আতঙ্ক চাহনিতে তাকিয়ে রইল বাবার দিকে। সবাইকে নিজের দিকে এমনভাবে তাকাতে দেখে বললেন, রায়হান খান, চিন্তার কিছু নেই, বিষয়টা রুশমির বিয়ের। আমার পরিচিত এক বন্ধুর ছেলের জন্য আমার কাছে একটা মেয়ে চাইছে, খুব করে অনুনয় করছে যেন একটা মেয়ে দেই। বিহানও যেহেতু বাড়ি আছে, তাই আমি মনে করি একবার ওদের বাড়িতে দাওয়াত করা দরকার। তুই কি বলিস বিহান? এই কথা শুনে রুশমির মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আনমনে যেন সে চিন্তায় ডুবে গেল। আর কোনো কথাই তার কানে পৌঁছালো না। বিহান সবার আগে তাকিয়ে দেখল রাহাকে। মেয়েটা এখনো মাথা নুয়ে বসে আছে, কোনো দিকে তাকাচ্ছে না, খাবারও বোধহয় আর একটুও মুখে তুলেনি, শুধু হাত দিয়ে নাড়াচাড়া করছে। কেবল তার ভয়ে যে এখনো উঠতে পারছে না সেটা বিহান বেশ জানে। তাই নিজেই খাবার ছেড়ে উঠে গেল। বাবার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, আসুক আগে দেখি, ভেবে পরে জানাবো। খাবার টেবিলটায় নীরবতা কেটে গেল। রুশমিনীর কাছে তাই লাগলো, কারণ পাশে বসা বাপ চাচা আর কোনো কথাই তার কানে এলো না। রাহার মনটা ভীষণ খারাপ, বারবার কান্না আসছে তার, নাক টেনে যাচ্ছে অনবরত। এই বাড়ির কেউ তাকে ভালোবাসে না। ওই খাটাস দার্জেলটা সবসময় তাকে ধমকায়, কথা শোনায়, অথচ কেউ টু শব্দ করে না। তার বাবা মাও কিছু বলে না। বড্ড অভিমান হয়েছে তার সবার উপর। বিছানায় বসে নাক মুছছে লাগলো টিস্যু দিয়ে। কান্না আটকাতে গেলে তার নাক দিয়ে পানি পড়ে, যেন চোখ পানি আটকাতে গিয়ে নাকের পানি ছেড়ে দেয়, যেন ভেতর থেকে নোনা পানি বের হবেই হবে, সেটা চোখ দিয়ে না হলেও নাক দিয়ে বের হয়ে ছাড়বে। চোখের পানি কষ্ট করে আটকে রাখলেও নাকের পানি বাদ মানছে না তার। 2টা টিস্যু ভিজে গিয়েছে, অথচ কমার নাম নেই। আশ্চর্য, কাছে তো আর না, তবে এত পানি বের হচ্ছে কোথা থেকে? তখনই পর্দা গলিয়ে মাথা উকিঝুঁকি দিল রাফি। বকের মতো গলা বাড়িয়ে দিয়ে ডাকলো, আপু বলে। রাহা তাকালো, তাকায় নাক মুছে জবাব দিল, কি হয়েছে? তোমার ডাক পড়েছে? মাথা খাওয়ার জন্য এখন আবার কে ডাকছে? বিহান ভাই, বললে রাফি 30 দাঁতে দেখিয়ে হেসে উঠল। রাহার আগে তার দিকে নাক মোছার টিস্যু ছুঁড়ে দিয়ে বলল, ওনাকে গিয়ে বল নিজের মাথা নিজে চিবিয়ে খেতে, নয়তো এমাজনও জঙ্গলে যেতে।
ওখানে খাওয়ার মতো শত শত পশু পাখি পেয়ে যাবে সে না হয় গিয়ে বললাম, কিন্তু তোমায় কিন্তু তাড়াতাড়ি যেতে বলেছে ভাইয়া, না গেলে খবর করে ছাড়বে। দূর হ আমার চোখের সামনে থেকে। রাফি চলে যেতেই রাগে ফুঁসতে লাগলো রাহা। বজ্জাত দাজেলটা ভেবেছে কি যখন যা খুশি করবে? আমি কি তার কেনা গোলাম নাকি? যাব না, কয়টার খবর করার করুক সে। গন্ডার খবিস একটা, সারাক্ষণ বকাবকি করে, সবার সামনে যা খুশি বলে ধমকায়। বিরক্ত হয়ে রাহা সপের মতো ফুসফুস করতে করতে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। পাগলের মতো বিড়বিড় করে বকতে লাগলো বিহান বাইকে। বাহিরের পরিবেশটা ঠান্ডা, চারদিক দিয়ে শীতল বাতাস শরীর কাটা দিচ্ছে মাঝে মাঝে। রাতে বোধহয় বৃষ্টি আসতে পারে। দূর থেকে ধোঁয়াশাময় অবনীতে হঠাৎ হঠাৎ এক রতি আলো দেখা যাচ্ছে। সেকেন্ডের সময়ের জন্য রাহা এক দৃষ্টি সেদিকে তাকিয়ে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ঘরে ফেরার জন্য পিছু ঘুরতেই খাম্বার মতো তালগাছ বিহান ভাইকে দেখে চমকে উঠল রাহা। বিহান ভাই যেন তার পিঠের একদম কাছাকাছি ছিল। পিছু ঘুরতে মৃত ধাক্কা পেল লোকটার শক্ত পোক্ত বুকটার সাথে। আচমকা ঘটনায় মেয়েটা এত ভয় পেয়েছে যে পিছু যেতে চাইলে হকচকিয়ে গিয়ে বেসামাল হয়ে ব্যালকনির রেলিংয়ের সাথে গিয়ে পিঠে ধাক্কা পাবে তার আগে বিহান ওর পিঠে হাত গলিয়ে দিয়ে নিজের কাছে টেনে আনলো। আরেক হাত রাখলো রেলিংয়ে। হঠাৎ ঘটনা বিস্তয় ভয়ে রাহা চোখ মুখ খিচে গুটিয়ে রইল রাক্ষস লোকটার বুকে। বিহান খুব কাছ থেকে রাহার মুখের দিকে গভীর নয়নে তাকিয়ে রইল। ওর বুঝে থাকা চোখের পাপড়িগুলির দিকে তীব্র নজর দিচ্ছে। মনটা কেন যেন হাকুবাকু করছে। ওই বন্ধ চোখের পাতায় একটা বার ঠোঁট ছোঁয়াতে ওর শরীর থেকে প্রকৃতভাবে ভেসে আসা সাফরানের একটা মিষ্টি ঘ্রাণ এসে লাগছে শক্ত কঠিন লোকটার নাকে। রাহা এখনো চোখ খিচে রেখেছে দেখে বিহান সেই সুযোগে ওর দিকে আরেকটু মুখ বাড়িয়ে দিয়ে নিঃশব্দে সুরসুমি ঘ্রাণটা নিজের গহীনে টেনে নিল। বুকের সর্বাস্তে অদ্ভুত প্রশান্তি আঁকড়ে ধরল ওর। এই দুনিয়ার তার কাছে সবচেয়ে প্রিয় সুঘ্রাণ হলো রাহার গা থেকে ভেসে আসা মিষ্টি এই সাফরানের ঘ্রাণটা। এই ঘ্রাণ তাকে পাগল করতে সক্ষম। এর তীব্রতা এতই যে এই সুঘ্রাণ তার মাথা জিম ধরিয়ে দেয়। এই সুবাস তাকে মোহাচ্ছন্ন করে অদ্ভুত ভ্রম তৈরি করে দেয়। এটা তাকে এক মুহূর্তে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিহান চোখের পাতা খুলে তাকায় রাহার বুঝে থাকা আদুরে মুখমণ্ডলে। হিস হিস করে ঠোঁট নাড়ায়। তুই এতটা মাখন কেন হলি রাহা? এই যে তোকে একটু খেয়ে দেখার লোভ হচ্ছে মনে, সেটার কি হবে রে বাটারফ্লাই? তার ওই বিড়বিড়ে কথা রাহাও বোধহয় শুনল না, যেন কথাটা নিজের মনে মনেই আওড়ালো বিহান। সারা শব্দ না পেয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে ফেলতে টিপটিপ করে তাকালো রাহা। বিহান ভাই এখনো তার পিঠে হাত গলিয়ে রেখেছে। তা দেখে শঙ্কিত চোখে ভুরু উঁচু করে তাকালো সে। বিহান ভাইয়ের গাঢ় চাহনি দেখে ভেতরটা আচমকা থই থই করে উঠল। নিঃশ্বাসটা ঘন হয়ে এলো। ভেতরের আসন্ন ঘূর্ণিঝড়টা সামাল দিতে না পেরে আরেকটা পা পিছিয়ে যেতেই পিঠটা গিয়ে এবার ঠেকলো ব্যালকনিতে। বেসামাল পরিস্থিতিতে শরীরটা একটু হেলে যেতেই বিহান ভাইও ওর দিকে খানিকটা ঝুঁকে গিয়েছে। এবার বুঝি দমটা আটকে গেল রাহার। সেই অসহ্যকর যন্ত্রণা আবারও হৃদয়কে জাপটে ধরল। শরীরটা অসাড় লাগছে। মনে হচ্ছিল এই বুঝি নিচে পড়ে গেল। বিহান ওর দিকে তাকিয়ে থেকেই পিঠের হাতটা সরিয়ে দিল। এবার দুহাত রাখলো রাহার দুপাশে। ব্যালকনির রেলিং গাঢ় নয়নে তাকিয়ে থেকে শান্ত সুরে প্রশ্ন করলো, ডেকে পাঠিয়েছিলাম? ঘোরে আচ্ছন্ন রাহা বিহান ভাইয়ের দিকে ডাবডাব করে তাকিয়ে থেকেই মন্ত্রমুগ্ধের মতো মাথা দুলায়, যার অর্থ হ্যাঁ।
গেলি না কেন? এবার আর জবাব দিতে পারল না, তবে চোখের পাতাও নড়ে না। বিহান ওর চোখের দিকে তীব্র আসক্তির সহিত তাকিয়ে থেকে নরম সুরে বলল, কিছু জিজ্ঞেস করছি। রাহা মাথা দুলায় আবারও। ডাকার পরও কেন যাসনি? রাহা ঢোক গিলে নিজের এলোমেলো নাম না জানা অদ্ভুত অস্থিরতা ব্যাকুল হয়ে গেল ভেতরটা। সেটা হজম না হলেও আবার ঢোক গিলে নিজেকে সামলাতে চাইল। থেমে থেমে বলল, আসলে আমি যাচ্ছিলাম 10 মিনিট ধরে। ওই ওষুধ খাচ্ছিলাম। মাথা মোটা গাদা, ঠিকঠাক ভাবে মিথ্যাও বলতে পারিস না এখন অবধি। রাহা বোকা বনে গেল। এই লোকটার সামনে কখনোই সে মিথ্যা বলে পার পায় না। সত্যি তো, জোরালো একটা কারণ দেখালো তো হতো। তার চেয়ে বরং বলে দিত, আমার হিসু পেয়েছিল আমি বাথরুমে ছিলাম। পরক্ষণে ভাবল, ছি ছি, এটা কেমন কথা? এটা আবার বলা যেত নাকি এই খরচ লোকটাকে? আমায় কি ইগনোর করার চেষ্টা করছিস? রাহা বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল নিরুত্তর ভাবে। করছিস? রাহা মাথা নাড়িয়ে না জানালো। বিহান ওর কাছাকাছি ছিল, তবুও পাটা আরেকটু বাড়িয়ে দিল রাহার দিকে। তা দেখেই রেলিংয়ে সিটিয়ে থাকা রাহা আরেকটু পিছিয়ে যেতে চাইল। এতে তার শরীর অনেকটাই রেলিংয়ের বাইরে হেলে গেল। আতঙ্কিত হলো তার। চোখ মুখ দুহাতে রেলিং আঁকড়ে ধরল। বিহান যেন আরেকটু মুখ বাড়িয়ে দিয়ে বলল, হু না, করছিস না? না না। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি 2 দিন ধরে কেমন এড়িয়ে যাচ্ছিস আমায়, আশেপাশে কম ঘুরছিস, সেসব কি তাহলে? ওই তোর কোনো বানোয়াট মিথ্যা শুনতে চাইছি না, বলবি নাকি ফেলে দিব নিচে? আতঙ্কে চোখ বড় বড় হলো রাহার। এই দার্জেলটা যাতাতে ফেলে দিতে একটুও ভাববে না। তার এখনো মনে হচ্ছে 7-8 বছর আগে কি নিয়ে জানি জিদান ভাইয়ার সাথে কথা কাটাকাটি হয়েছিল। এরপর এই গন্ডারটা সত্যি সত্যি জিদান ভাইকে 2তলা থেকে নিচে ফেলে দিয়েছিল। সেই ভয়েই এখন বিহান ভাইয়ের টি-শার্ট খামচে ধরল। না না, ফেলবেন না আমায়। বিহান ভাই, দয়া করে ফেলবেন না। বিহান ঠোঁটে অদ্ভুত মিষ্টি এক হাসি ফুটিয়ে তাকালো রাহার চোখ বুজে থাকা মুখটার দিকে। ঘাড়টা খানিক নুয়ে তৃপ্তির সাথে রাহার খামচে ধরা হাতটাও দেখলো। নির্লস এক প্রশান্তিতে দুলে উঠল ওর চিত্ত। লঘু স্বরে বলল, সত্যি বল তবে? একটু সময় নিয়ে জবাব দিল রাহা। আমি এড়িয়ে যাচ্ছি না। আসলে আপনার সামনে এলে আমার অদ্ভুত লাগলো, আমার অস্থির হয়। বিহান যেন খানিক আশ্চর্যই হলো। কপালে সরু 2-3টা ভাঁজ পড়ল ওর। ওভাবে তাকিয়ে রইল সন্দেহানি নজরে। বিহান ভাইয়ের ওই তীক্ষ্ণ চাহনি থেকে নজর ফেরাতে ব্যস্ত হলো রাহা। ভেতরটা হাঁসফাঁস করতে লাগলো। কিছু সময় নীরব থেকে বিষয়টা বোঝার চেষ্টা করল বিহান। ঠোঁটে অদ্ভুতভাবে নিরূহ এক হাসি ফুটল। লঘু স্বরে জানতে চাইল, কেমন অস্বস্তি হয়? ঢোক গিলল রাহা। রেলিংয়ের দুপাশে বিহান ভাই এর রাখা হাতের মাঝে আবদ্ধ হয়ে রাহা গুটিয়ে রইল। এক দলা ব্যাকুলতা নিয়ে বলল, যা জানি না। বিহান খেয়াল করলো রাহার নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে গেল। একের পর এক শ্বাস টানতে লাগলো মেয়েটা। এই মুহূর্তে বিহানের ভেতরে ঠিক কি উত্তোলিত হচ্ছে সে বুঝাতে অসমক্ষ। নিজের সংযোগ দীর্ঘ করে চোখ বুজে নিল সে। খানিক বাদে রাহার দিকে ঝুঁকে থেকে ধীর লগে বলল, তাহলে কি আমি ধরে নিব তুই বড় হচ্ছিস রাহা? রাহা ড্যাবলার মতো তাকিয়ে রইল। যত্নের মতো বলল, মানে তুই দ্রুত বড় হয়ে যা, নিজে নিজে বুঝতে শেখ, সব কারণ খুঁজে বের কর। কি কারণ বিহান ভাই? ওই যে বললাম বড় হওয়া, নিজে নিজে বুঝে নে। একজন তোর বড় হওয়ার অপেক্ষা। আর্তনাদ কণ্ঠে শুধায় রাহা।
কে, বড় হলে নিজেই বুঝতে পারবি। এই কারণে দ্রুত বড় হওয়া লিটল গার্ল, নিজেরটা নিজে বুঝে নে, সময় হলে আমারটা আমি আদায় করে নিতে পারবো। বিহান ভাই এর এলোমেলো খাপছাড়া কথার কোনো মানে বুঝতে পায় না রাহা। লোকটা কি হঠাৎ পাগল হলো নাকি? আর কখনো আমায় এড়িয়ে চলার চেষ্টা করবি না, নয়তো তুলে আছাড় মেরে পঙ্গু বানিয়ে রাখবো। রাহা ড্যাব করে চেয়েই রইল। কি সাংঘাতিক কথা শুনেছিস? বুঝেছিস? এবার মনে রাখিস শুধু। আশ্চর্য, লোকটার কি আবোলতাবোল বলছে, কিছুই মাথায় ঢুকছে না তার। শুধু ভয়ে সম্মতি দিয়ে যাচ্ছে কেবল। রাহা কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই বলে উঠল এবার, আমি জানি আপনার সামনে এলে আমার এমন অস্থির কেন হয়। রাহা মিনমিনিয়ে কণ্ঠে বলা কথায় কপাল কুঁচকে এলো বিহানের। বাম ভুরুটা দ্রুত ভঙ্গিতে উঁচু করে প্রশ্ন করল, কি জানিস তুই? রাহা মাথা নিচু করে রয়ে জবাব দিল, আপনি আমায় কালো জাদু করেছেন, তাই না বিহান ভাই? রাহার এহেন কথায় তবদা খেয়ে গেল বিহান। মুখের কথা হারিয়ে ফেললো একদম। কি জবাব দিবে কিছু বুঝতেও পারল না। একদম বলদ মাথামোটাটা কি বলছে এসব? একটা মানুষ ঠিক কতটা গাধা হলে এই ধরনের কথা বলে? রাহা চোখ তুলে একবার বিহান ভাইকে দেখে আবার নিচু করে নেয়। আমি জানি কেউ কাউকে কালো জাদু করলে এমন অস্বস্তি হয়, সারাক্ষণ অস্বস্তি করে, শরীর খারাপ যায়। আপনিও আমায় কালো জাদু করেছেন, তাই তো? বিহানের ইচ্ছা হলো নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে। একবার মন চাইল এটাকেই মাথায় তুলে একটা আছাড় দিয়ে এখান থেকে ফেলে দিতে। দাঁতে দাঁত কটমট করে সে সোজা হয়ে দাঁড়ালো। সেই সুযোগে রাহাও একটু এবার ঠিক হয়ে দাঁড়ায়। রাহার এমন ছাগলামি কথায় মেজাজ চটে গেল। চাপা রাগে বিহানের শরীর নিঃশেষ করল। নিজের ঘাড়ে হাত ঘষতে দাঁতে দাঁত কটমট করে নজর ঘুরায়। চিবানো সুরে বলে, তোর কালো জাদুর মায়ের বাপ মনে হচ্ছে তুই, সেটারই উপযুক্ত ইডিয়েট একটা। রাহা সরল মুখে তাকায়, আলতো কণ্ঠে বলে, ধমকাচ্ছেন কেন? তপ্ত শ্বাস ফেলে ভুরু তুলে প্রশ্ন করে বিহান, তুই কি আদৌ বড় হবি রাহা? আর কত সময় লাগবে তোর বড় হতে? বিহান ভাইয়ের এই কথায় কেমন থম মেরে যায় রাহা। মাথা ফাঁকা লাগে তার। এই বিহান ভাইটা যেন অদ্ভুত, কি বলে কি করে কিছুই তার মাথায় ঢুকে না। বিহান শটান হয়ে দাঁড়ায়, প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ালো গলায় বলে, এবার 2 মিনিট সময় দিচ্ছি, আমার রুমে আসবি। সুচালো নজরে আরেকবার রাহাকে দেখে নেয়, যদি না আসিস তবে পরের বার আমায় আসতে হলে কাঁধে তুলে নিয়ে যাব।